স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায়চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। নতুন প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি কমিশনাররা শপথ নেবেন দুপুরে। বিগত কয়েক বছরের মতো এবারের কমিশন গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক দেখা না গেলেও এর গঠন প্রক্রিয়া নিয়ে কিছু প্রশ্ন রয়েই গেছে, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। অন্যদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধানের মতে সুষ্ঠু ভোটের পরিবেশ ফিরিয়ে আনতে পারবে নতুন ইসি। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার ও 4 কমিশনারের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিশন গঠনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছে নির্বাচনী ট্রেনের। তবে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় আগের সরকারের সময়কার মতোই চর্চা দেখা গেছে উল্লেখ করে সমালোচনা করছেন বিশ্লেষকদের কেউ কেউ। এবার যে নির্বাচন কমিশনটা হলো, আমরা তো ইউনিক কিছু পেলাম না। নতুন একটা পরিবেশে যে একটা নতুন ধরনের নির্বাচন কমিশন পাবো, সেটা কিন্তু পাইনি। গতানুগতিক 5 জনের মধ্যে 5 জনই হলো আমলা। যারা যারা নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন তারা ম্যাক্সিমামই আবার অ্যাডমিনিস্ট্রেশন থেকে আসছেন, তো প্রশাসন থেকে আসছেন। তো এখানে আরও ওয়ার্ডের ভিন্নতা থাকতে পারতো, যে বিভিন্ন কমিউনিটি রিপ্রেজেন্টেশন নিয়ে যদি আমরা নির্বাচন কমিশনটা গঠন করতে পারতাম তাহলে হয়তো আরও ভালো কিছু আশা করতে পারতাম। কেউ কেউ মনে করছেন রাজনৈতিক ঐক্যমত থাকলে গঠন প্রক্রিয়া যেমনই হোক ভালো নির্বাচন করা সম্ভব। জনতা ছাড়াও রাজনৈতিক দলগুলো যেন তাদের প্রতি আস্থা খুঁজে পায়, এটা হলো প্রথম কাজ। সুতরাং রাজনৈতিক দলগুলো যদি মনে করে যে না ঠিক আছে নির্বাচন কমিশন ওকে ফাইন তাদের কার্যক্রমের কারণে, তাহলে কিন্তু জনতাও আস্থা খুঁজে পাবে, কারণ রাজনৈতিক দলগুলোর বাইরে তার জনতা নাই। ভোটের অধিকার নিশ্চিত করার পর সরকার পরিচালনায় রাজনৈতিক দলগুলিরও যে ভূমিকা, সেই ভূমিকাটা তো আমরা জানতে চাই। নির্বাচন কমিশন কি তাদের যে ম্যানিফেস্টো সেগুলি কি দেখে নেবেন? নির্বাচন কমিশন সংস্কাররা যারা করছেন তারা এই ব্যাপারে তারা কি জানাতে চাচ্ছেন সেটা আমাদের জানতে হবে। আগের নির্বাচন কমিশনগুলোর তুলনায় ভালোভাবে কাজ করতে সফল হবে, সক্ষম হবে, এই আশাবাদ আমরা রাখি। একটা ভালো নির্বাচন করতে হলে যেটা দরকার সেটা হলো পলিটিক্যাল কনসেনসাস। রাজনৈতিক দলগুলো যদি একটা ভালো নির্বাচন চায় তাহলে ভালো নির্বাচন হবে। আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান মনে করেন গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে নতুন এই নির্বাচন কমিশন। এই নতুন কমিশন তারা সাহসিকতার সাথে প্রজ্ঞার সাথে কাজ করবেন এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করবেন, যার ফলে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা একটা শক্ত ভিত্তির উপর দাঁড়ায়। এটাই আমার প্রত্যাশা, একই সাথে আমি মনে করি জাতির প্রত্যাশা। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রয়োজন নির্বাচন, আর এটি নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব। একথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও বলেন নির্বাচনে দেরি হলে ষড়যন্ত্র আরও বাড়বে। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। 14 বছর স্বাধীনভাবে রাজপথে নামতে পারেনি চুয়াডাঙ্গা জেলার জাতীয়তাবাদী নেতাকর্মীরা। মুক্ত বাতাসে জেলা বিএনপির সম্মেলনে তাই বাঁধ ভাঙা উল্লাস। জাতীয় সঙ্গীতের পর জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলন উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দলীয় সঙ্গীত, কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর ত্যাগ তিতিক্ষার কথা তুলে ধরেন স্থানীয় নেতাকর্মীরা। দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি যতদিন ক্ষমতা না আসবে ততদিন সুরক্ষিত নয় বাংলাদেশ। যে কোনো শর্তে, যে কোনো অর্থে, যে কোনো ভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির এক একজনকে বুলেট হিসাবে বাইরে যেতে হবে। বিএনপির মহাসচিব বলেন, সব চক্রান্ত এবং ষড়যন্ত্রের জবাব দিতে পারে শুধু জনগণ, আর এর জন্য প্রয়োজন পার্লামেন্ট। সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই, গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই। আমরা এদিক সমস্ত কিছু মূল্যেও আমরা সেটাকে রক্ষা করব। প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংস্কার তখনই সম্ভব হবে যখন সংসদে যাবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। নির্বাচন প্রয়োজন, দেশের মানুষের ক্ষমতা দেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই নির্বাচন প্রয়োজন, এবং এজন্যই অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব। তিনি আরো বলেন, নির্বাচন দিতে দেরি হলে ষড়যন্ত্র বাড়বে। প্রকৃত নির্বাচনের মাধ্যমে যেই ব্যক্তিগুলো নির্বাচিত হয়ে সেই সংসদে গিয়ে বসবে, সেই ব্যক্তিগুলো তখন এই দেশের মানুষের সত্যিকার যেই প্রয়োজন, এই দেশের মানুষের সত্যিকার যেই চাওয়া, সেইগুলো নিয়ে তারা সংসদে আলোচনা করবে।
সম্মেলনের পর প্রথমবারের মতো ব্যালটের মাধ্যমে নির্বাচিত হয় চুয়াডাঙ্গা জেলা বিএনপির নতুন নেতৃত্ব। এই কাউন্সিলের মাধ্যমে নির্ধারণ হলো চুয়াডাঙ্গা জেলা বিএনপির ভবিষ্যৎ। নেতৃবৃন্দরা বলছেন গণতন্ত্র পুনরুদ্ধারে আগামীতে একসঙ্গে কাজ করবে। এছাড়া জেলা থেকে দুর্নীতি, সন্ত্রাস, মাদক মুক্ত করবে এমন প্রত্যাশা সবার। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, চুয়াডাঙ্গা। রোহিঙ্গা সংকট নিরসনে অতীতে কোনো রাজনৈতিক দল সরকার কার্যকর উদ্যোগ নেয়নি, ফলে এই সংকট নিরসনে দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে, জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রাজধানীতে রোহিঙ্গা ইস্যু নিয়ে এক সম্মেলনে কথা বলেন তিনি। যতদিন পর্যন্ত এই ইস্যুতে কোনো কার্যকর সমাধান না আসে ততদিন রোহিঙ্গাদের বাংলাদেশের উন্নয়ন কাজে লাগানোর তাগিদ দেওয়া হয় অনুষ্ঠানে। শনিবার বিকেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে ওয়ার্কিং টুয়ার্ডস ন্যাশনাল কনসেনশন অন রোহিঙ্গা পলিসি অব বাংলাদেশ শীর্ষক কনফারেন্স আয়োজনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের জন্য এমন গুরুত্বপূর্ণ সমস্যাকে জাতীয়ভাবে নিরসনের উদ্যোগ নেওয়া হয়নি। অতীতের কোনো রাজনৈতিক দল সরকার এর সমাধানে এগিয়ে আসেনি। ন্যাশনাল কনসেনসাস আনফরচুনেটলি কখনোই ছিল না। সমতাসীন দল যাই বলবে সেটা দেশের যতই পক্ষে হোক না কেন অপোজিশন সেটাকে অপোজ করবে, এটা হতে দেবে না। এটা উভয় পক্ষ থেকে আমরা এই টেন্ডেন্সি দেখে এসেছি। আমরা তো এটা ভুক্তভোগী, কারণ আমরা কোনো কিছু যখন এগোতে চাইতাম তখন দেখা যেত যে এটা লেট স্লিপিং ডগস লাইন এটা ব্যবহার করা হয়েছে। আমার আর্জি থাকবে এটা যে আগামী দিনগুলিতে আমরা তো একটা অন্তর্বর্তী সরকার অল্প কিছুদিন আছে, এরপরে আপনাদের জন্য তো দীর্ঘ সময় থাকবে, এই জিনিসটা ডেভেলপ করার চেষ্টা করেন। অনুষ্ঠানে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী রোহিঙ্গা সংকট নিরসন না হওয়া পর্যন্ত তাদের দেশের উন্নয়ন কাজে লাগানোর আহ্বান জানান। যতদিন বাংলাদেশ ওরা থাকবে, ওদেরকে যদি প্রপার ওদের সমস্যা অ্যাড্রেস করতে না পারি, এটা কিন্তু অন্যদিকে টার্ন নিতে পারে। যে আপনাদের বিভিন্ন এগ্রিকালচার এরিয়াতে বিশাল গ্যাপ আছে লেবার সাপ্লাইতে। আমরা যদি এগুলো আইডেন্টিফাই করে তাদেরকে সেখানে এমপ্লয় করার সুযোগ সৃষ্টি করে দিতে পারি, বাট ওয়েজ স্কেলে যাতে আমাদের লোকালরা যাতে ক্রাউডেড আউট না হয়, এটা মাথায় রাখতে হবে। রোহিঙ্গা ইস্যুর শান্তিপূর্ণ সমাধানে আগামী রাজনৈতিক দলগুলোকে উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয় কনফারেন্সে। সুতরাং আমরা কিভাবে অ্যাড্রেস করব, এটা হচ্ছে এখন ইস্যু। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। তাজরিন ট্র্যাজেডির 12 বছর আজ। 2012 সালের এই দিনে আশুলিয়ার নিশ্চিন্তপুরের কারখানাটিতে ভয়াবহ আগুনে প্রাণ হারান অন্তত 114 শ্রমিক। এতদিনেও শেষ হয়নি বিচার কাজ, পূরণ হয়নি হতাহতদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিও। দুঃস্বপ্ন বয়ে বেড়াচ্ছেন ক্ষতিগ্রস্তরা। আমার স্বামী নেই, স্বামী তো মারা গেছে, আমরা দুজনেই পেটে ছিলাম। এখন আমার 2টা মেয়ে, আর আমি তো অনেক অসুস্থ। আমি ছোট চার দোকান চালাইয়ে মানে কোনো মধ্যে দিনকাল চলতেছে, কিন্তু আমার পরিস্থিতি অনেক খারাপ। আমি নিজে এখন বর্তমানে অনেক অসুস্থ। ফাতেমা বেগম তাজরিন ফ্যাশনসের ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় হারিয়েছেন স্বামীকে। নিজে বেঁচে ফিরলেও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। সংসারের পুরো ভার এখন তার কাঁধে। আমাকে কেউ কোনো সাইড থেকে সহযোগিতা কেউ করে না। তার মতো আহত অনেকেই কর্মক্ষমতা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এক যুগেও পূরণ হয়নি ক্ষতিপূরণ আর পুনর্বাসনের দাবি। চিকিৎসা না পাচ্ছি, ঠিক মতো চিকিৎসা না পারতেছি, খাইতে না পারতেছি, ছেলে মেয়ের লেখাপড়া করাইতে না, আমাদের খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই। আমার চিন্তা, আমার 2টা পোলা মানসিক হয়েছে, 1 পোলা পঙ্গু হয়েছে। এমন কিছু দেওয়া হোক, আমরা জানি করে মিলি খাইতে পারি, কারো কাছে জানি হাত পাততে না হয়। 2012 সালের 24শে নভেম্বর ভয়াবহ আগুনে পুড়ে যায় আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনসের কারখানা। প্রাণ হারান শতাধিক শ্রমিক, আহত হন 200-র বেশি। এ ঘটনায় কারখানার মালিক সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। তবে বিচারের দীর্ঘসূত্রতা এবং হতাহতদের পুনর্বাসনে তেমন উদ্যোগ না থাকায় ক্ষুব্ধ শ্রমিক নেতারা। আহত শ্রমিকরা রয়েছে এবং মৃত শ্রমিকদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন যারা রয়েছে, তাহারা কিন্তু মানবতার সাথে জীবনযাপন করে চলছে। এদেরকে সম্মানজনক ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা কিন্তু বরাবরই দাবি করে এসেছিলাম। বিগত সরকার কিন্তু মেনে নেয়নি। যে মালিক এটার জন্য দায়ী তাকে বিচার না করে বরং আমরা দেখছি তাকে পুরস্কৃত করা হয়েছে। এই সরকার যদি অন্তত সদিচ্ছা নেয়, তাহলে শ্রমিকদের এই যে ক্ষতিপূরণ, পুনর্বাসন, চিকিৎসা, এই ঘটনার জন্য যারা দায়ী ব্যক্তি তারাও একটা বিচার আওতায় আসবে বলে আমি মনে করি। তাজরিনের ভয়াল স্মৃতি পেছনে ফেলে বাঁচার লড়াইয়ে আহত শ্রমিক ও ক্ষতিগ্রস্তরা। দোষীদের বিচার, হতাহতদের পুনর্বাসন আর পর্যাপ্ত ক্ষতিপূরণই তাদের একমাত্র চাওয়া। ডিবিসি নিউজ ডেস্ক।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 1 ও 2 নম্বর টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং করতে গিয়ে হিমশিম খাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাত্রীদের তরফ থেকেও সেবার মান নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। এরই মাঝে 2 বছরের জন্য থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিমানকে। এভিয়েশন ব্যবসার সাথে যুক্তরা বলছেন, এককভাবে বিমানকে এই দায়িত্ব দেওয়া ঠিক হয়নি। এমনকি এক জরিপে দেশি বিদেশি এয়ারলাইন্সগুলোর 93% বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়ে অসন্তোষ প্রকাশ করার কথা জানায়। রাজীব ঘোষের বিশেষ প্রতিবেদন। যাত্রীর বোর্ডিং পাস ইস্যু, ব্যাগেজ আনা নেয়া, কার্গোর মালামাল ওঠানো নামানো, এয়ারক্রাফটের সব ধরনের সার্ভিস, সব মিলিয়ে এই কার্যক্রমকে বলা হয় গ্রাউন্ড হ্যান্ডলিং। দেশের সব বিমানবন্দরে এককভাবে যা করে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নিজেদের ফ্লাইটের পাশাপাশি বিদেশি 35টির মতো এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিচ্ছে তারা। চলতি বছরের শুরুতে বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস নিয়ে একটি জরিপে 93% বিদেশি এয়ারলাইন্স বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়ে অসন্তোষ জানায়। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা গ্রহণযোগ্য পর্যায়ে নেই। বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য পর্যায়ে নেই। গ্রাউন্ড হ্যান্ডলিং মনোপলির জন্য বিমান ইচ্ছে মতো গ্রাউন্ড হ্যান্ডলিং চার্জ নিচ্ছে, যেখানে ব্যাংকক এয়ারপোর্টে $841 একটা বোয়িংয়ের হ্যান্ডলিংয়ের জন্য চার্জ, সেটা এখানে নিচ্ছে $3500। এয়ারলাইনগুলো কেন গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য এই টাকাটা দিচ্ছে? কিছু সার্ভিস দেবে বিমান, সে বিমান তো সেই সার্ভিসটা দিচ্ছে না। তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার মান খারাপ হলে বড় এয়ারলাইন্সগুলো আসবে কিনা এমন প্রশ্নও তোলেন কেউ কেউ। আমাদের সাধারণ যারা প্যাসেঞ্জার হয়ে আসছেন তারা এবং যারা অপারেটর তারা কেউই হ্যাপি না। যদি ইন কেস বিমান ফেল করে, পারফরমেন্স ভালো না করে, তার কিন্তু একটা আফটার এফেক্ট আছে। কারণ আপনি জানেন যে অনেক ভালো ভালো এয়ারলাইন্স যারা আসে একটা দেশে, সে যদি তার গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য যদি খারাপ হয়, অনেকেই আসতে চাবে না। 2 বছরের জন্য টার্মিনালের দায়িত্ব পাওয়ার পর লোকবল নিয়োগ ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। তৃতীয় টার্মিনালের সেবার মান নিয়েও আশাবাদী বিমান। আমাদের অভিজ্ঞতার কোনো কমতি তো নাই, ঘাটতি নাই। আমাদের কিছু লিমিটেশনস যেগুলো ছিল, লোকবল সমস্যা, ইকুইপমেন্ট নতুন কেনা, এগুলো আমরা 2 বছর ধরে করছি। থার্ড টার্মিনালের যে সুযোগ সুবিধাগুলো, ওটা তো অনেক হিউজ সুযোগ সুবিধা, আর আমাদেরকে তো 2 বছরের জন্য দেয়া হয়েছে। আপনারা দেখবেন তৃতীয় টার্মিনাল নির্মাণের জন্য যে ঋণ নেওয়া হয়েছে তা পরিশোধ করতে হবে রাজস্ব থেকেই। পরিকল্পনা অনুযায়ী গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ না দিলে রাজস্বে ঘাটতি দেখা দিতে পারে, যা নিয়ে আগামীতে ঝামেলায় পড়তে পারে বেপিচক, এমনটাও মনে করেন বিশেষজ্ঞরা। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। আশুলিয়ার তাজরিন ফ্যাশন ট্র্যাজেডির 1 যুগ পূর্তিতে নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আহত শ্রমিক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ শ্রমিকরা। সকালে তাজরিনের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন আহত শ্রমিকরা। পরে নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পর্যাপ্ত ক্ষতিপূরণ আর পুনর্বাসনের দাবিতে প্রতি বছর এই দিনে তাজরিনের পোড়া ভবনের সামনে এসে নিহতদের স্মরণ করে বিভিন্ন শ্রমিক সংগঠন সহ স্থানীয় শ্রমিকরা। এদিকে সুচিকিৎসার অভাবে আহত শ্রমিকদের অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন, আবার অনেকেই কর্মক্ষমতা হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন। তারা জানান, আহত ও নিহতদের পরিবারকে এখনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। তাজরিন ট্র্যাজেডির 12 বছর আজ দিনটি স্মরণে নানা ধরনের আয়োজন করা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে আশুলিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। শফি, দিনব্যাপী কি আয়োজন রয়েছে দিবসটি স্মরণে? প্রতি বছরই কিন্তু এই তাজরিন ট্র্যাজেডি এই দিবসটিকে সামনে রেখে এই ভবনটির সামনে, আশুলিয়া নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনের যে পড়ে যাওয়া ভবনটি, এই ভবনটির সামনে আমরা দেখতে পাই যে নিহত শ্রমিকদের স্বজন, আহত শ্রমিকরা এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা এখানে উপস্থিত হন। এখানে তারা এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং তারা কিন্তু তাদের যে সুস্পষ্ট দাবিগুলি এখানে তারা তুলে ধরেন। তাদের দাবিগুলো হচ্ছে, যারা আহত শ্রমিক রয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা, যারা মারা গেছেন এবং যারা আহত শ্রমিক রয়েছেন তাদের ক্ষতিপূরণ, এবং এই ঘটনার পিছনে যারা দায়ী, যেহেতু তারা বলছেন যে এই অগ্নিকাণ্ডটি সুনির্দিষ্টভাবে এখানে শ্রমিক সংগঠনের যারা এবং যারা আহতরা, তারা কিন্তু বলছেন এটি একটি হত্যাকাণ্ড এবং মালিকের গাফিলতি এবং সেই সময় যারা এই
কারখানাটির দায়িত্বে ছিলেন তাদের গাফিলতির কারণে এতগুলো প্রাণহানির ঘটনা ঘটে। তাই তারা প্রতি বছরই কিন্তু আসলে হত্যাকাণ্ড হিসাবে এই ঘটনার একটি সুষ্ঠু তদন্ত চান, তারা বিচার দাবি করে আসছেন। ইতিমধ্যে 12টি বছর পার হলেও কিন্তু তাদের এই চাহিদাগুলো, এই দাবিগুলো পূরণ হয়নি। সেদিক বিবেচনা করলে আমরা কিন্তু দেখতে পাই যে তারা প্রতি বছরই আমাদেরকে যেটি বলেন যে আমরা আসছি, এখানে আমরা শ্রদ্ধা নিবেদন করছি, এবং দিন শেষে কিন্তু তারা ফিরে যান এখান থেকে। তবে তাদের দাবিগুলো আজও পূরণ না হয় তাদের মধ্যে কিন্তু একটি ক্ষোভ কাজ করছে। তো সব মিলিয়ে এই প্রতি বছর এই দিনটিতে তারা এখানে আসেন, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, তাদের দাবি দাওয়াগুলোর জন্য তারা এখানে আওয়াজ তোলেন এবং বিভিন্ন স্লোগানে তারা এই অঞ্চলটিকে মুখরিত করে রাখেন। আমরা জানতে পেরেছি যে আজকে এই কর্মসূচিটা হয়তো সকাল 10টা পর্যন্ত চলবে, তারপর এখানকার শ্রমিকরা যারা আবার বরাবরই মতো চলে যাবেন। তবে তাদের এই যে বিচারের দাবি সেটি কিন্তু আজ পর্যন্ত পূরণ হয়নি, এবং কবে পূরণ হবে সেই প্রশ্নটি কিন্তু আসলে রয়েই যাচ্ছে। সুনন্দা। শফি, ধন্যবাদ আপনাকে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক নুরুল কবির। শনিবার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এ পোস্টে অভিযোগ করেন তিনি। এর পরপরই এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, অন্তর্বর্তী সরকার দেশে কোনো সাংবাদিক হয়রানির ঘটনা বরদাস্ত করবে না। সাংবাদিক নুরুল কবির কলম্বোতে অনুষ্ঠিত এশিয়া মিডিয়া ফোরামে অংশ নিতে গিয়ে গত 18 নভেম্বর শ্রীলঙ্কা গিয়েছিলেন। 22 নভেম্বর দেশে ফেরেন তিনি। শিক্ষক ও স্বামীর পরিবর্তে ক্লাস নিতেন স্ত্রী, এমন অভিনব অনিয়মের অভিযোগ সাবেক ইউপি চেয়ারম্যান আক্তার হোসেনের বিরুদ্ধে। চেয়ারম্যান থাকার সময় সরকারি বিধি লঙ্ঘন করে 2 প্রতিষ্ঠান থেকেই নিয়েছেন নিয়মিত বেতন ভাতা। এমনকি তার নিয়োগ নিয়েও রয়েছে নানা প্রশ্ন। পাবনা 3 আসনের সাবেক এমপির আস্থাভাজন হওয়ায় তার বিরুদ্ধে কোনো কথা বলতে সাহস পাননি কেউ। সদ্য অপসারণ হওয়া পাবনার চাটমোহরের বিলচরণ ইউনিয়ন চেয়ারম্যান আক্তার হোসেন একই সাথে উত্তর সেনগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। 2000 সালের 21 আগস্ট তাকে নিয়োগ দেয় বিদ্যালয়ের তৎকালীন কমিটি। শিক্ষক পদে নিয়োগে স্নাতক পাশের যোগ্যতা উল্লেখ থাকলেও তার চাকরি হয় এইচএসসি পাশের সার্টিফিকেটে। 2021 সালে আক্তার হোসেন চেয়ারম্যান নির্বাচিত হলে সহকারী শিক্ষকের দায়িত্ব পালন করতেন তার স্ত্রী। বেতন ভাতা তুলতেন 2 প্রতিষ্ঠান থেকেই। এছাড়াও নানা স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, পাবনা 3 আসনের সাবেক এমপি মকবুল হোসেনের আস্থাভাজন হওয়ায় কেউ মুখ খুলতে সাহস পাননি। নিয়োগ অবৈধ থাকা প্লাস উনি চেয়ারম্যান থাকা অবস্থায় এ পর্যন্ত ওনার বউক দিয়ে ক্লাস করাইছেন। এমপির ক্ষমতা বলে এমপির পৃষ্ঠপোষক ছিলেন, যত কিছুই ঘটনা করছেন কার্যকরী হয় নাই, আমলে নেয় নাই। ক্ষমতার কাছে নিজের অসহায়ত্বের কথা স্বীকার করলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এমপি সাহেব যখন বলে যে ওই চেয়ারম্যানই করে, চেয়ারম্যানিও করা আবার মাস্টারি করা, এটা তো সম্ভব নয়। এমপি মহোদয়রা যখন বলেন তখন তো আমরা ছোট্ট মানুষ, তখন স্বাভাবিকভাবেই সে কিছুদিন যখন না পারিছে তখন তার বউ দিয়ে ক্লাস আমরা নেওয়াইছি, ক্লাস নিছে। যদিও আক্তার হোসেনের দাবি তার বিরুদ্ধে চক্রান্ত চলছে। ব্যক্তিগত আক্রোশে চক্রান্ত শিকার আমি সাধারণ পাবলিকের কাছে কোনো দুর্নীতি অনিয়ম যদি কোনো লোক বলতে পারে আমি আপনারা আমার যে ব্যবস্থা নেন করবো। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। তো এই বিষয়ে আমরা একটা তদন্ত কমিটি গঠন করব এবং তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব। চেয়ারম্যান পদ থেকে অপসারণ হওয়ার পর নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছেন আক্তার হোসেন। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। পার্থ হাসান, ডিবিসি নিউজ, পাবনা। ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে এমভি ঝং চ্যান জিনশেং মোংলা বন্দরে ভিড়েছে। ভোরের বন্দরের হারবাড়িয়ার 9 নং এ জাহাজটি নোঙর করে। জাহাজটির শিপিং এজেন্টের অপারেশন কর্মকর্তা জানান, জাহাজটি ইন্দোনেশিয়ার টাবিনিও বন্দর থেকে 54,430 মেট্রিক টন কয়লা নিয়ে 10ই নভেম্বর রওনা হয়। সকাল থেকে কয়লা খালাস শুরু হবে এবং লাইটার জাহাজের মাধ্যমে তাপ বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছানো হবে। জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দেশগুলোকে প্রতি বছর $300 বিলিয়ন অর্থ দেবে ধনী দেশগুলো। তবে এই সহায়তা নিয়ে অসন্তুষ্ট দরিদ্র দেশগুলো। সপ্তাহব্যাপী আলোচনার পরও আশানুরূপ তহবিল না পাওয়ায় একে অপমানসূচক হিসেবে আখ্যা দিয়েছেন সমালোচকরা।
নির্ধারিত সময়েরও 1.5 দিন বেশি আলোচনার পর আজারবাইজানে COP29 সম্মেলনে অবশেষে জলবায়ু অর্থ তহবিল নিয়ে সম্মত হয়েছে ক্ষতিগ্রস্ত ও ধনী দেশগুলো। 2035 সাল পর্যন্ত জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দেশগুলোকে বছরে $300 বিলিয়ন দেবে উন্নত দেশগুলো, যা উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিকে আরও পরিবেশ বান্ধব করতে এবং জলবায়ু সংকটের কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় খরচ করা হবে। তবে এই সহায়তাকে খুবই সামান্য এবং হতাশাজনক বলে আখ্যা দিয়েছে পরিবেশবিদরা। এর আগে শুক্রবার বাকুতে বছরে $250 বিলিয়ন দেওয়ার প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ উন্নত দেশগুলো। তবে তা নাকচ করে দেয় ক্ষতিগ্রস্ত দেশগুলো। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর দাবি ছিল জলবায়ু পরিবর্তনের ক্ষতি পোষাতে বছরে $1.3 ট্রিলিয়ন দিতে হবে। অবশেষে $300 বিলিয়ন দিতে রাজি হয় ধনী দেশগুলো। বর্তমানে এই তহবিলে প্রতি বছর $100 বিলিয়ন দিচ্ছে ধনী দেশগুলো। আগের তুলনায় জলবায়ু তহবিলে 2 গুণ অর্থ বৃদ্ধির বিরোধিতা করে জাপান, সুইজারল্যান্ড ও নিউজিল্যান্ড। সেই সাথে চীন ও জ্বালানি তেল সমৃদ্ধ দেশগুলোকে অর্থ তহবিল সহায়তার অন্তর্ভুক্তির আহ্বান জানায় কয়েকটি উন্নত দেশ। আগামী বছর COP30 জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলে। মিনা ফিরদাউস, ডিবিসি নিউজ ডেস্ক। অধ্যক্ষ আত্মগোপনে অথচ নিয়মিত বেতন তুলছেন, এমন অভিযোগ মাগুরার আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এবং আমিনুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে। শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হলেও তা জানেই না ম্যানেজিং কমিটি। মাগুরার আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ সাবেক উপজেলা চেয়ারম্যান আবু আবদুল্লাহ হেল কাফি। অভিযোগ রয়েছে 5ই আগস্ট সরকার পতনের পর থেকে কর্মস্থলে আসছেন না তিনি, দেননি ছুটির দরখাস্তও। কলেজে অনিয়মিত হওয়ায় শিক্ষার্থীরা ভালো করে চেনেন না এই শিক্ষককে। তবে প্রতি মাসের নিয়মিত বেতন তুলছেন তিনি। কাফির অনিয়ম নতুন কিছু নয় বলছেন অন্য শিক্ষকরা। ওনার কথা আগেও অনেক শুনছি, বাট কলেজে আসার পরে দেখা হয়নি। বেশ কিছুদিন আমরা দেখি না তাকে, হয়তো তার কোনো সমস্যার কারণে সে হয়তো আসে না। কলেজে নাই এবং নিয়মতান্ত্রিকভাবে কোনো দরখাস্ত নাই। তবে আমি মোবাইল করি, বিল টিল যেখানে থাকে আমরা পাঠিয়ে দিয়ে সেখান থেকে সই করে নিয়ে আসি। একই অভিযোগ মোহাম্মদপুরের আমিনুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিপ্লব রেজা বিকুর বিরুদ্ধেও। তিনি আবার উপজেলা যুবলীগের সভাপতি। রাজধানীর পল্টন থানায় বিএনপি অফিস ভাঙচুরের মামলায় আসামি হওয়ার পর থেকে আত্মগোপনে তিনি কলেজে আসেন না, স্বাক্ষর খাতায় অলরেডি উঠে যায়। কলেজে এসে তো সে তার যে দায়িত্বটা আছে সেটা সে পালন করতেছে না, তাহলে সে কিভাবে এই বেতন ব্যাপারটা সে পাচ্ছে? কলেজ প্রধানদের অনুপস্থিতিতে ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ। তবে কিছুই জানে না ম্যানেজিং কমিটি। তিনি যে রেগুলারলি কলেজে উপস্থিত থাকেন না, এই বিষয়ে আমার কাছে লিখিত কেউ অভিযোগ দেয়নি। যদি লিখিত অভিযোগ আমরা পাই তাহলে অবশ্যই সেটা আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব। অভিযোগ আছে মোহাম্মদপুর উপজেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা সরকার পতনের পর থেকে আত্মগোপনে থেকেও নিয়মিত বেতন তুলছেন। পাঠদান থেকে শুরু করে নানা ধরনের বিশৃঙ্খলা হওয়ায় দ্রুত এর সমাধানের দাবি শিক্ষার্থীদের। ডিবিসি নিউজ ডেস্ক। এখনও অস্থিতিশীল আলুর বাজার। এরই মধ্যে আগাম জাতের আলু নিয়ে দুঃসংবাদ দিলেন বগুড়ার কৃষকরা। গেলবারের চেয়ে অনেক বেশি নেওয়া হচ্ছে আলু বীজের দাম, সাথে সার কীটনাশকের বাড়তি দামে আলুর উৎপাদন খরচ যোগাতে হিমশিম অবস্থা তাদের। এছাড়াও বিএডিসির বীজ এবং সার কেনার ক্ষেত্রেও নাজেহাল হতে হচ্ছে বলে অভিযোগ কৃষকের। বছরের এমন সময়ে নতুন আলুতে বাজার ভরে ওঠে, কিন্তু বগুড়ার এবারের চিত্র ভিন্ন। বৃষ্টির কারণে দিন 15 পিছিয়ে রোপণ করতে হয়েছে আলুর বীজ, তাই এবার দেরিতেই মিলবে নতুন আলু। ভরা মৌসুমের আগে এই আগাম জাতের আলুর দাম ভালো মেলে, তাই কৃষকের কাছে অনেকটাই নির্ভরতার সবজিও এই আলু। কিন্তু এবছর আগাম জাতের আলু চাষে শুরু থেকেই রীতিমতো দুশ্চিন্তায় কৃষক। বিএডিসি থেকেই আলু বীজ সংগ্রহ করতে গিয়ে আগের চেয়ে অনেক বেশি দামে কিনতে হয়েছে বলে অভিযোগ তাদের। এবার বীজ আলুর দাম আরো বেশি, বর্তমানে আলু পাওয়াই যাচ্ছে না। আমরা বিএডিসি থেকে আলু নিছি 80 টাকা কেজি। বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে তারও দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে আলু বীজ, সাথে দাম বেড়েছে কীটনাশকেরও, তাই আলুর দামও ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা কৃষকের। যদি বাজারের তারা যদি 60 টাকা বিক্রি, তাতেও আমাদের কোনো সমস্যা নেই। দেখা যায় যে আমরা 50 টাকা বিক্রি করি, তারা 80 টাকা 100 টাকা
এরকম বিক্রি করে। বগুড়ার মিলগুলো থেকে প্রকারভেদে সর্বোচ্চ ৬০ টাকায় আলু কিনছেন পাইকাররা, যা খুচরা বাজারে গিয়ে দাঁড়াচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। আগাম জাতের আলু বাজারে আসার আগে এই দাম কমার সম্ভাবনা নেই বলে জানান ব্যবসায়ীরা। নতুন আলু আস্তে আস্তে আশা করা যাচ্ছে ১৫ থেকে ২০ দিন, তারপর একটা নিয়ন্ত্রণে আসবে। কৃষকদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। বাজার নিয়ন্ত্রণের সিন্ডিকেট ভাঙতে সমন্বিত পদক্ষেপের কথাও জানান এই কর্মকর্তা। কিছু অসাধু চক্র, অসাধু লোক বীজ আগে কিনে নিয়ে মজুত করে পরে বেশি দামে বিক্রির পায়তারা তারা করছে, বাট আমরা সেটা কিন্তু বিভিন্ন জায়গায় অভিযান করছি, মোবাইল কোর্ট করছি এবং নিয়মিত মনিটরিং করছি, যাতে কোনোভাবে এটা তারা করতে না পারে, কৃষক যেন ফেয়ার প্রাইসে সে যেন তার বীজ আলুটা সংগ্রহ করতে পারে। বগুড়া শিবগঞ্জ সদর, শাহজাহানপুর, গাবতলী সহ ১১টি উপজেলায় প্রায় ৬০,০০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ লাখ টন, যার মধ্যে ২,৩৫০ হেক্টর জমিতে ৪০,৫০০ টন আগাম জাতের আলু আবাদের প্রত্যাশা কৃষি বিভাগের। রাকিব জুয়েল, ডিবিসি নিউজ, বগুড়া। অনুকূল আবহাওয়া না থাকায় জামালপুরে আগাম শীতের শাকসবজি চাষ করে লোকসানের আশঙ্কা চাষিদের। অসময়ে ঝড় বৃষ্টি হওয়ায় খেতেই মারা যায় অধিকাংশ চারা। ক্ষতিগ্রস্ত চারাগুলোতে দেখা দেয় ভাইরাস। উৎপাদন খরচ বৃদ্ধিতেও দুশ্চিন্তায় কৃষক। পাইকাররা বলছেন সবজির ফলন কম হওয়ায় বাড়তি দামে কিনতে হচ্ছে তাদের, তাই এর প্রভাব পড়ছে দেশের বাজারেও। লাভের আশায় প্রতি বছরের মতো এবারও যমুনা ব্রহ্মপুত্র বেষ্টিত জামালপুরের বিস্তীর্ণ চরাঞ্চলে আলু, পটল, বেগুন, টমেটো, ঝিঙা, চিচিঙ্গা, করলা, শসা, মূলা, লাল শাক সহ বিভিন্ন আগাম শীতের সবজি চাষ করেছিলেন কৃষকরা। কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকায় সেই স্বপ্ন ভেঙে গেছে। চারা রোপণের কিছুদিনের মধ্যেই অসময়ে ঝড় বৃষ্টিতে খেতে মারা যায় অধিকাংশ চারা। সার, বীজ এবং কীটনাশকের দাম প্রায় দ্বিগুণ। অনেকের গাছ মরে যাওয়ায় আশানুরূপ সবজির ফলনও হয়নি। ভয়ঙ্কর খারাপ, সার পাওয়া যাইতেছে না, এবার বীজ ভালো আসে নাই। একই জমি একই খরচে আবাদ করে এবছর আমার অনেক লসে থাকতেছে। 1 বিঘার মধ্যে আগে কইলে উঠতো 15 মন 20 মন করে, এখন কইলে উঠে মাত্র 3-4 খাসা 3-4 মন করে। 2-4-5-10-20 লাখ টাকা জমা হয় না, পোলা বাঞ্চার কেউ দেওয়া হয় না। এরই মধ্যে পাইকারি বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। পাইকাররা বলছেন এবার চাহিদা অনুযায়ী সবজি না পাওয়ায় কিনতে হচ্ছে বাড়তি দামে। আর ঢাকাতে গেছে, ধরেন কারণ বাজার গেছে, গাজীপুর চৌরাস্তা গেছে, গাউসিয়া গেছে। গতবার চাহিদা এবার চাহিদাটা খুবই আমাদের বেশি, কিন্তু চাহিদা অনুযায়ী আমাদের মালটা কৃষকে দিতে পারতেছে না। ব্যবসায়ীরা বলছেন যমুনা সার কারখানা বন্ধ থাকায় ঘোড়াশাল সহ বিভিন্ন স্থান থেকে সার এনে বিক্রি করায় খরচ বেশি পড়ছে। সার ওখানে উৎপাদন থেকে শুরু করে ওখানে যে ক্যারিং করা, এটা যথেষ্ট পরিমাণে আমাদের এই জেলা থেকে বিড়ম্বনা এবং যোগাযোগের একটা ঘাটতি রয়েছে। এই জন্য একটু প্রতিবন্ধকতা সৃষ্টি। ক্ষতি পুষিয়ে নিতে কৃষি বিভাগ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের। কৃষকের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কৃষি বিভাগের কর্মকর্তাগণ কৃষকের পাশে থেকে নিয়মিত পরামর্শ প্রদান করে যাচ্ছেন। এবার সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 17,250 হেক্টর জমিতে। ডিবিসি নিউজ ডেস্ক। জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দেশগুলোকে প্রতি বছর $300 বিলিয়ন দেবে পরিবেশ দূষণকারী ধনী দেশগুলো। রবিবার আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে এই বিষয়ে একমত হন প্রায় 200টি দেশের প্রতিনিধিরা। চুক্তি অনুযায়ী 2035 সাল পর্যন্ত দরিদ্র দেশগুলোকে প্রতি বছর অন্তত $300 বিলিয়ন দেবে উন্নত দেশগুলো। জলবায়ু তহবিলে জমা দেওয়ার এই অর্থ দরিদ্র দেশগুলোর অর্থনীতিকে আরও পরিবেশ বান্ধব করতে এবং জলবায়ু সংকটের কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় খরচ করা হবে। এর আগে গেল শুক্রবার খসড়া চুক্তিতে বছরে $250 বিলিয়ন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে ওই প্রস্তাব নাকচ করে দেয় ক্ষতিগ্রস্ত দেশগুলো। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর দাবি ছিল জলবায়ু পরিবর্তনের ক্ষতি পুষিয়ে নিতে বছরে $1.3 ট্রিলিয়ন দিতে হবে। বর্তমানে এই তহবিলে প্রতি বছর $100 বিলিয়ন দিচ্ছে ধনী দেশগুলো। ডিবিসি সংবাদই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।